এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবর। ৩৯ লক্ষ মহিলা রাজ্যে লাখপতি, ৩ সন্তানের বেশি হলে সুবিধা নয়। বরাক উপত্যকায় আবেদন কেবল ১৯ জানুয়ারি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রেশন কার্ড প্রাপ্তদের ভবিষ্যতে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন ২৯ ফেব্রুয়ারির আগে। করিমগঞ্জের সমীক্ষায় এগিয়ে জেলা সভাপতি সুব্রত, সমর্থকরা চাইছেন মিশন রঞ্জন দাসকে। সংখ্যালঘু ভোটকে টার্গেট করেই প্রার্থী চয়নে গেরুয়া বাহিনী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল, কাটিগড়ায় আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে ডেকে নিয়ে যুবককে হত্যা। এবারে শুনুন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মহিলাদের লাখপতি বানাতে বড় বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত ৩৯ লক্ষ মহিলাকে ছোটখাটো ব্যবসার জন্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে চলতি বছরে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। সুবিধা প্রাপকদের মধ্যে যারা ১০,০০০ টাকার সদ্ব্যবহার করবেন, পরের বছরে ব্যাংকের তরফে ১২,৫০০ টাকার ঋণ এবং সরকারের পক্ষ থেকেও তাদের আরও ১২,৫০০ টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে ২ বছরে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত ৩৯ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে, যার মধ্যে ব্যাংকের ১২,৫০০ টাকার ঋণ ফিরিয়ে দিতে হবে মহিলাদের। একই সঙ্গে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের যে ২-৩টি শর্ত পূরণ করতে হবে তাও জানিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত বেশি উপার্জন করছেন, বাকিদেরও লাখপতি বাইদিউ বানাতে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবেদনকারীদের মধ্যে সবাই যে প্রথম কিস্তির ১০,০০০ টাকা পাবেন তেমন কোনো কথা নয়। এই প্রকল্পের টাকা পেতে শর্ত পূরণ করতে হবে মহিলাদের। মুখ্যমন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত সাধারণ শ্রেণী এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের মধ্যে যাদের ২-৩টি সন্তান রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। ৩টির বেশি থাকলে আর্থিক সাহায্য পাবেন না মহিলারা। তবে মরান মটক এবং চা জনগোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে কিছু রেহাই থাকছে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মরান মটক এবং চা জনগোষ্ঠীর মহিলাদের যাদের ৪ সন্তান রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তফসিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রেও ৪ সন্তানের শর্ত বেঁধে দেওয়া হয়েছে। ৪-এর বেশি সন্তান থাকলে তারা আর্থিক সাহায্য পাবেন না। সঙ্গে এই প্রকল্পের সুবিধা প্রাপক মহিলাদের নিজেদের কন্যা সন্তানকে স্কুলে পাঠানোর শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, সাধারণ শ্রেণী অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা ৩ সন্তান এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা ৪-এর বেশি সন্তান জন্ম দেবেন না, সে ব্যাপারে কথা দিতে হবে সুবিধা প্রাপকদের। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের মধ্যে যারা গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদের গাছ বড় হলে এই প্রকল্পের টাকা পাবেন তারা। গাছ মরে গেলে সেক্ষেত্রে নতুন করে গাছের চারা রোপণ করতে হবে। তাদের সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করতে পারলেই টাকা পাবেন সুবিধা প্রাপকরা। মুখ্যমন্ত্রী বলেন, যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাতে শেষ পর্যন্ত ৩৫ লক্ষ মহিলাই এই প্রকল্পের টাকা পাবেন। এর জন্য ৩৫০০ থেকে ৩৯০০ টাকা ব্যয়। সব মিলিয়ে এই প্রকল্পে প্রথম বছরে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। কেননা গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত ৩ লক্ষ মহিলাকেও এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৮ জানুয়ারি থেকে এই প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হবে। ২৫ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। মহিলাদের সংশ্লিষ্ট সময়ে যেখানে সেখানে আবেদনপত্র বিতরণ করা হবে। মহিলাদের সেই দিনেই পঞ্চায়েত কার্যালয় থেকে তা সংগ্রহ করতে হবে, যার অর্থ হলো জেলায় জেলায় একদিনই আবেদনপত্র বিতরণ করা হবে। বরাকের ৩ জেলায় কেবল ১৯ জানুয়ারি আবেদনপত্র বিতরণ করা হবে। আবেদনপত্র কেমন করে পূরণ করা হবে তা জানতে প্রান্তে প্রান্তে আয়োজন করা হবে কর্মশালা। আবেদনপত্র পাওয়ার পর তা খতিয়ে দেখা হবে এবং ৩-৪ মাস পর এই প্রকল্পে প্রথম কিস্তিতে মহিলাদের ১০,০০০ টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ২৫,০০০ টাকা করে দেওয়ার সময় প্রথম কিস্তির টাকা মহিলারা সদ্ব্যবহার করেছেন কিনা তা ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, গত ১ বছর ধরে এই প্রকল্প চালু করার পরিকল্পনা চলছে। সঙ্গে তিনি এও জানান, নির্বাচনকে মাথায় রেখে প্রকল্প চালু করলে খারাপের কি আছে? এই প্রকল্পে লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন, সেটাই মুদ্রা কথা।
অপরদিকে রেশন কার্ড প্রাপ্তদের ভবিষ্যতে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের তিনি বলেন, রেশন কার্ড প্রাপ্তরা বিনামূল্যে চাল, উজ্জ্বলা প্রকল্পে 200 টাকার কম মূল্যে গ্যাস সিলিন্ডার, 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা তো পাবেনই, সঙ্গে 3-4 বছর পর তাদের অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হলে সেক্ষেত্রে বিমার টাকা পাওয়ার সুবিধাও লাভ করবেন রেশন কার্ড প্রাপ্তরা। মুখ্যমন্ত্রী জানান, আগামী 16 থেকে 25 জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন করে 10,73,479 পরিবারের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হবে। এতে 42,85,745 জন উপকৃত হবেন। তিনি বলেন, আগে 10 লক্ষ রেশন কার্ডে 50 থেকে 60 লক্ষ মানুষ উপকৃত হতো, এখন সেই সংখ্যা 42 লক্ষে এসে ঠেকেছে। এতেই প্রমাণ পাওয়া যায় ধীরে ধীরে আসামের জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়ে চলেছে। তিনি বলেন, চর এলাকার বাসিন্দাদের পাশাপাশি মুসলিমরাও রেশন কার্ড পাচ্ছেন। তিনি 10 লক্ষ রেশন কার্ডে 42 লক্ষ মানুষ উপকৃত হওয়ার তথ্যই বলে দিচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে ধীরে ধীরে এগিয়ে চলেছে আসাম, যা শুভ সংকেত। মুখ্যমন্ত্রী জানান, আগামী 16 জানুয়ারি থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে মন্ত্রীরা রেশন কার্ড বিতরণ করবেন। সেদিন জালুকবাড়িতে নিজে রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার সূচনার কথাও জানান তিনি। 25 জানুয়ারি পর্যন্ত রেশন কার্ড বিতরণ করা হবে এবং নতুন রেশন কার্ড প্রাপ্তরা 25-30 জানুয়ারির মধ্যে সুলভ মূল্যের দোকান থেকে বিনামূল্যের চাল সংগ্রহ করতে পারবেন। ইতিমধ্যেই সুলভ দোকানগুলোতে চাল মজুত করার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, রেশন কার্ড পাওয়ার দিন থেকেই সুবিধাপ্রাপকরা 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা লাভ করতে পারবেন। আয়ুষ্মান কার্ড না থাকলেও রেশন কার্ড দেখিয়ে চিকিৎসালয়ের সুবিধা পাবেন তারা। উজ্জ্বলা প্রকল্পের সুবিধার জন্য জেলা কমিশনারদের মাধ্যমে কিছুদিন পর আবেদনপত্র পাঠানো হবে রেশন কার্ড প্রাপ্তদের কাছে। এরপর রেশন কার্ড প্রাপ্তদের অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এর জন্য 3-4 বছর সময় লাগবে। ভবিষ্যতে দুর্ঘটনা সংক্রান্ত বিমারও সুবিধা লাভ করবেন রেশন কার্ড প্রাপ্তরা। সঙ্গে কৃষক নিধির টাকাও পাবেন রেশন কার্ড প্রাপ্ত চাষিরা। সংশ্লিষ্ট সুবিধাগুলো যাতে মানুষ পান তা নিয়ে 2024-25 অর্থ বছরে স্যাচুরেশন মডেলে কাজ করবে সরকার। তিনি জানান, বর্তমান 56 লক্ষ পরিবারের হাতে রেশন কার্ড রয়েছে এবং 25 জানুয়ারির মধ্যে এই সংখ্যা 63 লক্ষের ঘর স্পর্শ করবে। পরবর্তী খবরটি হলো, জেলার কর্মবিনিয়োগ কেন্দ্রের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কর্মপ্রার্থী ও বেকার যুবক যুবতীদের জানানো হয়েছে, নিয়োগ ও কারিগরি বিভাগের সঞ্চালকের আদেশক্রমে যেসব কর্মপ্রার্থী ও বেকার যুবক যুবতী আধার ও নন আধারের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন 3-1-2024 আগে করেছেন, তাদের রি-রেজিস্ট্রেশন অর্থাৎ পুনর্বার রেজিস্ট্রেশন করাতে হবে এবং এই রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী 29 ফেব্রুয়ারির আগে শেষ করতে হবে। উল্লেখ্য, এই রি-রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ার দ্বারা শিক্ষাগত যোগ্যতা সংযোজন করা যাবে। তাছাড়া কোনো ভুল ত্রুটি থাকলে সেটার সংশোধন করা যাবে। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জের সমীক্ষায় এগিয়ে জেলা সভাপতি সুব্রত, সমর্থকরা চাইছেন মিশন দাসকে। করিমগঞ্জ লোকসভা আসনে পরপর 3টি সার্ভেতে এগিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। টিকিট পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশী বিজেপি নেতা মিশন রঞ্জন দাস। মাস কয়েকের মধ্যে দেশে হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে চোখ রেখে এগিয়ে চলেছে সবকটি রাজনৈতিক দল। কেন্দ্র ও রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় থাকায় প্রার্থী চয়নের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দল। প্রথমত, যে ব্যক্তি নিজের ইমেজে জয়লাভ করতে পারবেন তাকে প্রার্থী করবে দল। দ্বিতীয়ত, দলের প্রতি আনুগত্য থাকা লোককে টিকিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সে সময় থেকেই তার ঘনিষ্ঠ ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। গৌতম রায় কংগ্রেসে থাকাকালীন রাতাবাড়ি উপনির্বাচনে কৃপনাথ মালাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করিয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সংঘাত শুরু হলে রাতাবাড়ির বিধায়ক কৃপনাথ মালা হিমন্ত বিশ্ব শর্মার লবিতে ছিলেন। সে সময় থেকে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কৃপনাথ মালার ঘনিষ্ঠতা রয়েছে। পরবর্তীতে কৃপনাথকে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির টিকিট দিয়ে 2বার সাংসদ হিসেবে নির্বাচিত করেন হিমন্ত বিশ্ব শর্মা। ফলে করিমগঞ্জের সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে ঘনিষ্ঠতা রয়েছে সেটা সবাই জানেন। তবে সে সময় করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষিত ছিল। 40 বছরের অধিক সময় পর করিমগঞ্জ লোকসভা আসন এবার সংরক্ষণ মুক্ত হয়েছে। সংরক্ষিত হয়েছে শিলচর লোকসভা আসনটি। একাংশ রাজনৈতিক মহলের ধারণা ছিল কৃপনাথ মালাকে শিলচর সংরক্ষিত লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী একবার কৃপনাথ মালাকে শিলচরে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটাতে বাদ সাধেন শিলচরের একাংশ রাজনৈতিক নেতা। ফলে শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি কঠিন হয়ে পড়ে। অন্যদিকে কৃপনাথের হয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদবির করছেন করিমগঞ্জের জনৈক বিধায়ক। মুখ্যমন্ত্রীর কাছে ওই বিধায়ক যেসব যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে সংখ্যালঘু ভোটের কথা রয়েছে।
তার মতে একমাত্র কৃপানাথী সংখ্যালঘু ভোট বেশি লাভ করতে পারবেন। করিমগঞ্জ লোকসভা আসনে হিন্দু ভোটারের চাইতে 2 লক্ষের অধিক সংখ্যালঘু ভোট রয়েছে, ফলে বিজেপি যাকেই টিকিট দিক না কেন তাকে কিছুটা হলেও সংখ্যালঘু ভোট লাভ করতে হবে, অন্যথায় জয়লাভের কোনো সম্ভাবনা নেই। তবে বরাক উপত্যকায় 2টি লোকসভা আসনের একটি সংরক্ষিত, অপরটি সংরক্ষণ মুক্ত। করিমগঞ্জ লোকসভা আসন সবেমাত্র সংরক্ষণ মুক্ত হয়েছে। এ অবস্থায় করিমগঞ্জ লোকসভা আসনে অনুসূচিত জাতির কাউকে টিকিট দেওয়া হলে সমস্যায় পড়তে হতে পারে দলকে, কারণ শিলচরেও টিকিট দিতে হবে অনুসূচিত জাতির কাউকে। করিমগঞ্জেও যদি অনুসূচিত জাতির কাউকে টিকিট দেওয়া হয় তাহলে এর বিরূপ প্রভাব ভোটারের মধ্যে পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে এই বিষয় নিয়ে বিজেপিতে জোর চর্চা চলছে। এদিকে দলের তরফে করিমগঞ্জ আসন নিয়ে যে 3টি সার্ভে হয়েছে, এর প্রথমে রয়েছে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নাম। সার্ভের উপর ভিত্তি করে টিকিট দেওয়া হলে সুব্রত ভট্টাচার্য মনোনয়ন পাচ্ছেন তা প্রায় নিশ্চিত। তবে প্রবীণ বিজেপি নেতা মিশন রঞ্জন দাসকে নিয়ে একাংশ দলীয় কর্মী কিছুটা দৌড়ঝাঁপ করতে শুরু করেছেন। আসাম মন্ত্রিসভার সদস্য জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করে মিশন দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। তারা মন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, মিশন দাসকে প্রার্থী করা হলে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি ভোট লাভ করতে সক্ষম হবেন। তবে টিকিট পাওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করবে মুখ্যমন্ত্রী এবং বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর। পরবর্তী খবরটি হলো, কাটিগড়ায় আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে ডেকে নিয়ে যুবককে হত্যা। কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় আইন শৃঙ্খলা একেবারে চরম অবনতিতে পৌঁছেছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কাটিগড়ায় সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কালাইনের এক তরতাজা যুবককে হত্যা করা হয়েছে পশ্চিম কাটিগড়ায়। কালাইন থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে রকি বৈষ্ণব নামের যুবককে। দুষ্কৃতীরা ওই যুবকের মুখমণ্ডলে আঘাত করে বলে জানা গেছে। ঘটনাটি বুধবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে বুধবার রাতে রকি বৈষ্ণবকে কালাইন থেকে ডেকে নিয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ডিলচূড়া দূরত্বে সাদরিখালে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই খবরটি চার কান হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় প্রাথমিক তদন্ত। এদিকে রকি বৈষ্ণবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এই হত্যাকাণ্ড নিয়ে রহস্যের দানা বেঁধেছে। কালাইন থেকে কিভাবে এবং কার ডাকে সাড়া দিয়ে রকি সাদিরখাল সড়কে গিয়েছিল, তাছাড়া প্রেম সংক্রান্ত কিংবা লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রাণ হারালো কি রকি বৈষ্ণব, এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তবে পুলিশের তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদী এলাকার জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।